ইদানিং রাতের বেলা অনেক বড় বড় কাহিনী হয়। কখনো প্যারিস থেকে কোনো ছাগল ম্যাঁ ম্যাঁ করে। আবার কখনো দেখা যায় যে ঢাকাতে আমেরিকান এম্বাসি হঠাৎ করে প্যানিক হয়ে গেছে। অ্যান্ড আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন। যদিও কিছু, কিছু জিনিস আঁচ করা যায়। যেমন গতকাল রাতে আমেরিকান এম্বাসি হঠাৎ করে তাদের নিরাপত্তা বাড়িয়েছে, তাদের সিকিউরিটি বাড়িয়েছে। মানে ম্যাসিভ স্কেলে বাড়িয়েছে। রাতের ২:৩০ ২:৩০ দিকে। আপনারা যারা তখন বাংলাদেশে জেগেছিলেন তখন আপনারা নিউজগুলি খেয়াল করেছেন। এর কয়েকদিন আগে আবার ওই যে ফ্রান্সে থাকে না একটা ছাগল, ওই যে এই ছাগলটা বিপ্লবের ডাক দিয়েছিল, ফরাসি বিপ্লব। যদিও কেউ রাস্তায় নামে নাই। এর মধ্যে এ ধরনের আরো অনেক ড্রামা দেখতে পারবেন সামনের দিনগুলিতে। রাতের বেলা, দিনের বেলা, ভোর রাতে, ভোর দুপুরে, ইউনো অল কাইন্ড অফ টাইম এই ধরনের অনেক কিছুই দেখতে পাবেন। অনেক ডাক দেখতে পাবেন, অনেক গড়িমসি দেখতে পাবেন। মনে হবে যে কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে, কোনো দিকে কোনো কাহিনী হচ্ছে। অ্যাকচুয়ালি ইউনূসের বাহিনীর দ্বারা, এবং ইউনূসের বাহিনী বলতে এখানে জামাত, শিবির, এনসিপি, সন্ত্রাসী সংগঠন যেগুলি আছে সেগুলি সবই ইউনূসের বাহিনী। এবং এই ইউনূসের বাহিনীর দ্বারা যখন সেনাবাহিনীকে এভাবে অপমান করা হয়েছে, সেনাবাহিনীকে রীতিমতো মানে মক করা হয়েছে, তাদের অডাসিটি দেখে তো আমারই মানে মাথা খারাপ হয়ে গেছে। সো তাদের এখন ভয় লাগতেই পারে, অস্বাভাবিক কিছু না। যে কোনো দেশের ডিফেন্স ফোর্সকে যদি সেই দেশের কতগুলি মানুষ যারা অ্যাকচুয়ালি বিদেশের সাথে কানেক্টেড, যারা অ্যাকচুয়ালি প্রো পাকিস্তান, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা যদি এভাবে পোক করতে থাকে, তাদেরকে যদি অপমান করতে থাকে, ইনসাল্ট করতে থাকে, কোনো না কোনো সময় এটার জন্য একটা রিটালিয়েশন, একটা রিপার্কেশন অবশ্যই থাকবে। এবং যে সমস্ত মানুষগুলি, বিশেষ করে ওই যে চিফ প্রসিকিউটর তাজুল তার একা করছে না, সাথে জামাত, শিবির, হিজবুত তাহরির, ডক্টর ইউনূসের মতো জঙ্গি যারা আছে, তারাও ওইগুলিতে সামিল হয়েছে। অন্যদিকে খেয়াল করে দেখেন, ডক্টর ইউনূস কিন্তু দেশে নাই, সে রোমে আছে। এবং রোমে গিয়ে রোমে যাওয়ার আগেই তো আপনাদেরকে আমি বলেছিলাম যে তার সাথে কোনো রাষ্ট্রনেতা, কোনো দেশের সরকার প্রধান দেখা করবে না। ইভেন ইতালির প্রাইম মিনিস্টারও তার সাথে দেখা করবে না। সো শেষমেশ সেটাই হয়েছে। রোমে গিয়ে তিনি দেখা করছেন রোমের মেয়রের সাথে, আবর্জনা বিনিময় চুক্তি করছেন অথবা অন্য কোনো কিছু। রোমের মেয়রের সাথে উনি নিজে গিয়ে দেখা করেছেন। নট যে রোমের মেয়র ওনার সাথে এসে দেখা করেছেন, উনি নিজে গিয়ে ওনার অফিসে ওই যে ভিজিটর্স চেয়ারে বসে দেখা করেছেন। মানে এটা যে কতটুকু এম্বারাসিং একটা সরকার প্রধানের জন্য, আনবিলিভেবল। কিন্তু তাদের সেলফি তুলতে হবে, তাদের ছবি তুলতে হবে, আর যে পিআর আছে এগুলিকে বাড়াতে হবে। কেরানি শফিক, ডাস্টবিন শফিক, অথবা প্রেস সেক্রেটারি শফিক, তার বুদ্ধিতে এগুলি হচ্ছে। এবং ডক্টর ইউনূসও মোটামুটি ওই লাইনেই আছে। আমার তো এখনো মনে হয় যে স্যার যে রোমে গেছেন, ইতালিতে গেছেন, ওখান থেকে মনে হয় আর ফেরত আসবেন না। যদিও ইউনূস স্যারকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ কাম ব্যাক। বাংলাদেশের অবস্থা ভালো না, তাড়াতাড়ি আসেন। আপনাকে আমরা চাই বাংলাদেশে। উই রিয়েলি ওয়ান্ট ইউ ইন বাংলাদেশ। আমরা চাই আপনি 1000 বছর বাংলাদেশের ক্ষমতায় থাকেন, ওই আশা নিয়ে আসেন। কিন্তু কতদিন থাকবেন এটা গ্যারান্টি দিতে পারছি না, বাট বাংলাদেশে আসেন, আপনাকে আমাদের খুব দরকার। ডক্টর ইউনূসের যে বাহিনী, জামাত বাহিনী, সন্ত্রাসী বাহিনী, টেরোরিস্ট বাহিনী, এই মুহূর্তে বাংলাদেশে যে জিনিসটা হাসিল করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে তারা ক্ষমতায় যেতে চাচ্ছে বাই হুক অর বাই ক্রুক। হয় ইলেকশন, উইদাউট ইলেকশন দে ডোন্ট কেয়ার। তারা কোনো রকমই ক্ষমতায় দিতে চাচ্ছে, এবং তাদের ক্ষমতায় এইভাবে আরোহণ করা এবং বাংলাদেশকে দখল করার মধ্যে, এই কাজের মধ্যে তাদের সবচেয়ে বড় অবস্ট্যাকল হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। স্বাভাবিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী একটা দেশপ্রেমিক দল, একটা দেশপ্রেমিক গ্রুপ, রাইট? মানে একটা ডিফেন্স ফোর্সেস, তারা ডেফিনেটলি বাংলাদেশের জন্য চিন্তা করে। বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করবে, বাংলাদেশের স্বাধীনতায় আঘাত করবে, এরকম কোনো কিছু দেখে বাংলাদেশের সেনাবাহিনী অন্তত চুপ করে বসে থাকবে না, সেটা যেই লেভেলেই হোক না কেন। অনেকদিন ধৈর্য ধরে বসে সেনাবাহিনী খেয়াল করেছে যে না, দেশটা অ্যাকচুয়ালি গড়াচ্ছে হচ্ছে অন্যদিকে। দেশের স্থিতিশীলতা নাই, দেশের স্ট্যাবিলিটি নাই, ইকোনমিক স্ট্যাবিলিটি নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই। এই ডক্টর ইউনূস সব জঙ্গিদের হাতে তুলে দিচ্ছে, ওদিকে পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে। বাংলাদেশে তো এখন আইএসআই অপারেটিভের মানে অগণিত পাকিস্তানের লোকজন বাংলাদেশে ভর্তি হয়ে গেছে। কেন? সো অল দিস থিংস, এগুলি কিন্তু খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশনের দিকে যাচ্ছে। এই ডেঞ্জারাস সিচুয়েশনটা একমাত্র ঠান্ডা করতে পারবে, কন্ট্রোল করতে পারবে সেনাবাহিনী। যদি সেনাবাহিনী আগ বাড়িয়ে তাদের যেটুকু কর্তব্য, যেটুকু দায়িত্ব, তারা সেটা পালন করে, এবং আমার বিশ্বাস তারা সেটা পালন করবেন। এবং সেই দায়িত্বের মধ্যে কি কি আছে আমি এগুলি আই এম নট গোনা নেম ইট আপ, বাট অবশ্যই বাংলাদেশের শত্রু যারা আছে তাদেরকে ক্লিন করা সেটা একটা অন্যতম বড় কাজ। বাহিনীকে টার্গেট করে যে সমস্ত কাজগুলি তাজুলরা করছে বা তার সাঙ্গপাঙ্গরা, জামাত শিবির করছে, যেভাবে সেনাবাহিনীকে বিধ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে, যেভাবে সেনাবাহিনীকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে, এটা তাদের অডাসিটি। তারা তাদের লেভেল থেকে সরে গেছে। মানে
তারা বসে আছে এখানে, চিন্তা করছে এখানে, মানে তারা নিজেদেরকে অনেক ক্ষমতাবান মনে করছে। আমি ইন্টারিম গভর্নমেন্ট, জামাত শিবির, বিএনপি, এরা নিজেদেরকে প্রচন্ড ক্ষমতাবান মনে করছে এবং তারা মনে করছে যে তারা যে কোনো কিছু করে পার পেয়ে যাবে এবং তারা বেসিক্যালি ওয়াটার টেস্ট করছে। সেনাবাহিনীকে এভাবে পোক করে সেনাবাহিনীকে এভাবে মক করে, তাদেরকে এভাবে অ্যাটাক করে অ্যাকচুয়ালি তারা দেখার চেষ্টা করছে সেনাবাহিনী রিয়াক্ট করে কিনা। যদি রিয়াক্ট না করে তাহলে আজকে সেনাবাহিনীর 15 জন বা 57 জন অফিসার, কালকে আরো 10 জনের উপরে, কালকে তারপর দিন দেখা যাবে সেনাবাহিনীর প্রধানের উপরে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে দিয়েছে। আই মিন দেয়ার মেইন টার্গেট, তাদের মূল টার্গেট হচ্ছে সেনাবাহিনীকে বিধ্বস্ত করে দেওয়া, ভেঙে দেওয়া। বাংলাদেশের সেনাবাহিনী বলে কিছু না থাকুক, কারণ তারা একটা মিলিশিয়া বাহিনী করতে যাচ্ছে। তারা একটা আফগানিস্তান স্টাইলে টেরোরিস্টরা AK-47 নিয়ে চারিদিকে ঘুরবে, বাংলাদেশ কন্ট্রোল করবে, এই ধরনের একটা সিচুয়েশন করতে যাচ্ছে। অ্যাট লিস্ট নেক্সট 5 to 10 years তারা বাংলাদেশকে এভাবে দখল করে রাখতে যাচ্ছে, একটা কনফ্লিক্ট জোনে পরিণত করতে যাচ্ছে। আপনি টেরোরিস্টরা, সন্ত্রাসীরা কি চায়? ওসামা বিন লাদেনরা কি চেয়েছিল আগে, রাইট? আইএসিস কি চেয়েছিল? ওরা কিভাবে ডিল করে? ঠিক এক্স্যাক্টলি ওই প্লেবুকটা ফলো করছে। বাট আমার মনে হয় এটাতে তারা সাকসেসফুল হবে না, বিকজ আমার বিশ্বাস আছে সেনাবাহিনীর উপরে এবং আমার বিশ্বাস সেনাবাহিনী অবশ্যই বাংলাদেশকে পাকিস্তান বা জঙ্গিদের হাতে যাওয়া থেকে রুখে দাঁড়াবে এবং থামিয়ে দিবে। এবার এটা তাদের জন্য জাস্ট কয়েক ঘন্টার কাজ, ইটস নট ভেরি বিগ। এবং যদি তাই হয়ে থাকে, উই আর অল উইথ দেম। সব ধরনের সাপোর্ট আমরা দিব, আমি দিব অ্যাটলিস্ট। সব ধরনের মেন্টাল সাপোর্ট বলেন, সাইকোলজিক্যাল সাপোর্ট বলেন, বা অন্য কোনো ধরনের, যে কোনো ধরনের সাপোর্টে আমরা তাদের জন্য আছি, একেবারে চোখ বন্ধ করে। দেশে বলেন, বিদেশে বলেন, যাই বলেন না কেন, উই উইল ডু এনিথিং যদি বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশকে এখন বাঁচাতে চায়, বাংলাদেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে চায় এবং অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর যেই অপমান করা হচ্ছে এগুলির জবাব দিতে চান এবং এগুলি রিটেলিয়েট করতে চান। উই আর অলওয়েজ উইথ দেম, কারণ সেনাবাহিনীর জন্য সাপোর্ট থাকবে। দল মত নির্বিশেষে বাংলাদেশ সবার আগে আমরা বাংলাদেশ নিয়ে চিন্তা করি। সো বাংলাদেশের জন্য এনিথিং ক্যান হ্যাপেন অ্যান্ড এনিথিং উই ক্যান ডু। এর মধ্যে যতগুলি ঘটনা দেখছেন, এই যে ইউএস এমবেসির গতকালের রাতের ঘটনাটা, এটা আমার মনে হয় একটা ড্রামা ছিল। আই থিঙ্ক এটা একটা ড্রামা ছিল, এটা একটা প্রেশার ক্রিয়েট করার জন্য ছিল। আই মিন ইউএস এমবেসির, মানে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট কতটুকু বাংলাদেশ নিয়ে ইন্টারেস্টেড আমি জানি না। আমার জানা মতে তারা বাংলাদেশ নিয়ে খুব একটা বেশি ইন্টারেস্টেড না। ইভেন ডোনাল্ড ট্রাম্পও অত বেশি ইন্টারেস্টেড না, দে ডোন্ট গিভ এ শিট। বাট বাংলাদেশে যে ইউএস এমবেসি আছে, পিটার হাসের যে গ্রুপটা রয়ে গেছে বাংলাদেশে, এবং লোকালি তারা বাংলাদেশে অনেক কিছু করার চেষ্টা করছে। ইউএস এমবেসি এবং ইউকে এমবেসি, এই দুইটা এমবেসি বাংলাদেশে অনেক কাহিনী করার চেষ্টা করছে। তাদের কোনো একটা স্বার্থ আছে এখানে, যেটা আমরা অনেক বছর আগে থেকেই বলছি এবং এখনো সেই একই দিকে যাচ্ছে। পিটার হাসকে দেখেন, পিটার হাস কিন্তু এখন কোনো অ্যাম্বাসেডর না, কিন্তু সে সব জায়গায় বিদ্যমান। বাংলাদেশে বলেন, দেশের বাইরে বলেন, বাংলাদেশ রিলেটেড যে কোনো ইস্যুতে পিটার হাস কিন্তু এখনো আছে। সে কিন্তু এখন একটা নিজেই লবি হয়ে গেছে, ইজ লবিং ফর অয়েল কোম্পানি অ্যাজ ওয়েল। এবং তার এখানে অনেক হিসাব নিকাশ সে করে ফেলেছে, তার ইনকাম বলেন, তার টাকা পয়সা বলেন, তার হি ইজ ইনটু দিস, এবং সে একটা বড় প্লেয়ার এই জায়গায়। বাট একটা গুটি বাংলাদেশের যেটা অলরেডি পড়ে গেছে, সেটা হচ্ছে গোয়েন লুইস। ইউএন, বাংলাদেশের যে ইউএন রিপ্রেজেন্টেটিভ, সে একটা বড় ভিলেন ছিল এবং তার ভিলেনগিরি সে বেশি করতে গিয়ে ধরা খেয়ে গেছে এবং সেই কারণে সে এখন বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। সে চলে যেতে বাধ্য, অফকোর্স। আমরা আছি না, আমরা কি চুপ করে বসেছিলাম? গোয়েন লুইসের কার্যকলাপ দেখেছি আমরা। We know everything. We know what she did. এবং definitely we moved about it. এখন সে বাংলাদেশ থেকে তাকে যেতেই হবে, তার ভালো কোনো পোস্টিংও নাই। আই নো, এটা সেও জানে। এই গোয়েন লুইসের কথা আমি বলছিলাম প্রায় 1 বছর ধরে, আরো আগে থেকে, অ্যাকচুয়ালি 5ই আগস্টের আগে থেকেই। কারণ উই নিউ দ্যাট যে এই জাতিসংঘের এই রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে একটা চরম নেস্টি গেম খেলছে এবং সেটাই হয়েছে। এছাড়াও আরো অনেকগুলি গুটি আছে। ইউকে এমবেসি যেভাবে পেনিট্রেট করার চেষ্টা করছে, সেটাও চোখে দেখার মতো। একটা ব্যাপারে শিওর থাকতে পারেন যে এই লোকাল এমবেসিগুলি কোনো কিছু করতে পারবে না, বিকজ তাদের স্টেট ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, তাদের ওই সমস্ত দেশের, তারা মোটামুটি বাংলাদেশে কখনো চায় না যে জঙ্গিরা আবার ক্ষমতায় আসুক বা জামাত শিবিরের মতো কোনো জঙ্গি গোষ্ঠী ক্ষমতায় আসুক। তারা চায় না এটা, তারা কখনো এটা চাইতে পারেও না। এটা তাদের সব ধরনের পলিসি বলেন, তাদের প্রিন্সিপাল বলেন বা ভ্যালু বলেন, এগুলির এগেইনস্টে যায়। এটার ব্যাপারে গ্যারান্টি দিতে হবে। আর রইল বাকি ইউরোপ, ওয়েল ইট উইল বি দ্য সেম থিং। সো বাংলাদেশে জঙ্গিরা কখনো ক্ষমতা নিতে পারবে না এবং তারা যতই চেষ্টা করুক না কেন পারবে না। এবং ডক্টর ইউনূসের সাথে এই মুহূর্তে কোনো ধরনের সাপোর্ট নাই। দেখেন, আপনি ইতালিতে দেখেন, ইতালিতে গেল, এর মধ্যে যতগুলি বিদেশ সফর করলো, কোনো সরকার প্রধান তার সাথে দেখা করেছে? হ্যাঁ, জাতিসংঘে কয়েকজনের সাথে সেলফি তুলেছে, বাট নাথিং হ্যাপেন্ড রিয়েলি। এবং ডক্টর ইউনূস যেভাবে বাংলাদেশকে মিনিটে মানে প্রতিদিনই, প্রতি মাসে একবার করে, 15 মাসে 17 বার না 13 মাসে 14 বার ইয়েতে গেছে, রাইট, বিদেশ সফরে গেছে। এবং যতবারই বিদেশ সফরে গেছে বাংলাদেশের নাক কাটা গিয়েছে। ইম্যাজিন
যে রোমের রাস্তায় ইউনুস বিন লাদেন এভাবে করে মানে ইয়ে দিচ্ছে, মানে চ্যান্টিং করছে, অর্থাৎ স্লোগান দিচ্ছে। দিস ইজ সো এম্বারাসিং ফর এ সরকার প্রধান, দিস ইজ ভেরি এম্বারাসিং। বাট ডক্টর ইউনুস বলে কথা, তার লজ্জা নাই, চামড়া অনেক মোটা, সো হি ক্যান হ্যাভ ইট, বাট এটা খুবই এম্বারাসিং। এবং গ্লোবালি ডক্টর ইউনুসের এই মুহূর্তে কোনো সাপোর্ট নাই। সে জীবনে যত কিছু অ্যাচিভ করেছে এই বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের হেড হওয়ার পর থেকে সব গেছে, কারণ তার আসল রূপটা বের হয়ে এসে, যে সন্ত্রাসীদেরকে লাই দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, জেল থেকে কনভিক্টেড টেরোরিস্টদেরকে ছেড়ে দিয়েছে, এগুলি কিন্তু সবাই নোটিস করেছে। এবং সে সব কিছুতে বাংলাদেশের প্রতিটা ইন্ডিকেটরকে ধ্বংস করে দিয়েছে। সেটা আপনি আর্থসামাজিক অবস্থা বলেন, ইকোনমিক স্ট্রাকচার বলেন, বা নারী অধিকার বলেন, শিশু নিরাপত্তা বলেন, কোনো কিছুই সে করে নাই। মব করে মবের জনক পুরো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এখন তাদের অবস্থা হচ্ছে তারা মুমূর্ষু অবস্থায় আছে, তারা আইসিইউতে আছে। যে কোনো মুহূর্তে আইসিইউতে অনেক কিছুই হতে পারে, রাইট? আইসিইউতে এমন একটা জায়গা যেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে মানুষ। আর এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট এবং তার সাঙ্গপাঙ্গ, ইনক্লুডিং জামাত শিবির, এনসিপি অ্যান্ড অল দিস, হিজবুত তাহরির এবং যত জঙ্গি সন্ত্রাসী আছে, তারা এই মুহূর্তে আইসিইউতে আছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। আর যদি না হয়, যদি দেখা যায় যে তারা সাকসেসফুল হয়েছে টু স্কিপ আউট দ্য ইলেকশন, এবং বাংলাদেশে কোনো ইনক্লুসিভ ইলেকশন হবে না, জোর করে ফেব্রুয়ারি নির্বাচন করে তারা ক্ষমতা ভাগাভাগি করে ক্ষমতায় আসবে, অ্যান্ড অল দ্যাট, এ ধরনের যদি কোনো কিছু হয়, তাহলেও সেটার মেডিসিন রেডি আছে। বিকজ দ্যাটস নেভার গোনা হ্যাপেন। উই উইল মেক শিওর এটা হবে না, এবং সেটা অলরেডি উই নো দ্যাট ওয়াজ গোনা হ্যাপেন। সো অ্যামিকেবল সলিউশন হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন করা, এবং অ্যামিকেবল সলিউশন হচ্ছে আর্মিকে, বাংলাদেশের সেনাবাহিনীকে আর অপমান না করা, এবং বাংলাদেশের সেনাবাহিনীকে যেভাবে অপমান করা হয়েছে সেটার জন্য রিটালিয়েট করা। এবং আমার মনে হয় সেনাবাহিনী তাদের নিজেদের যে গর্ব, যে প্রাইড একটা ডিফেন্স ফোর্স হিসেবে, সেটা তারা ধরে রাখবেন, অটুট রাখবেন, এবং কেউ বা কোনো পক্ষ যদি সেটার মধ্যে কোনো আঘাত করে, সেটার জবাব তারা অবশ্যই দিবেন। এর মধ্যে খেয়াল করবেন যে ওই গত জুলাই আগস্টে যারা লাল প্রোফাইল দিয়ে নানা রকমের কাহিনী করেছিল, তাদের প্রোফাইল আস্তে আস্তে আবার কালো হয়ে যাচ্ছে বা অন্য কোনো কালার হয়ে যাচ্ছে। লাল আর থাকছে না, সবাই এমনিতে লাল হয়ে গেছে। আর তাদের চেহারাগুলি মনে রাখার চেষ্টা করবেন, বিকজ আমাদের মনে আছে যতই চেহারা বদলাক না কেন, যতই তাদের চেহারা পাল্টে ফেলুক, আমরা মনে রেখেছি। আমি তো জানি যে একটা পুরো এন্টায়ার ডাটাবেজ আছে তাদের, যারা জুলাই আগস্টে এই সমস্ত সন্ত্রাসীদের মদত দিয়েছিল, জুলাই আগস্টের গ্যাঞ্জামে, এবং পুরা বাংলাদেশকে আরেকটা দেশের কাছে বিক্রি করে দেওয়ার জন্য পেইড ইনফ্লুয়েন্সার হতে শুরু করে পেইড গায়িকা, নায়িকা, ফাইকা, ওই মানে এনিওয়ান। এবং আমার মনে হয় যে উই শুডন্ট ফরগিভ দেম। আমাদের তাদের অ্যাকচুয়ালি অ্যাকাউন্টেবিলিটি যেটাকে বলে, যে তাদের অ্যাকচুয়ালি এই সমস্ত এগুলোর জন্য জবাব দিতে হবে। এবং এটার একটা আদারওয়াইজ আমরা যদি তাদেরকে মাফ করে দিই, এটা একটা ব্যাড এক্সাম্পল হয়ে যাবে, রাইট? সো উই শুড রিমেম্বার এটা, সেটা আজ হোক, 5 মাস পরে হোক, 5 বছর পরে হোক, এগুলির জবাব তো আমরা একদিন না একদিন অবশ্যই দিব। কম মানুষ মারা নাই তারা, তাদের কারণে, তাদের মবের কারণে, তাদের এই সমস্ত ষড়যন্ত্রের কারণে, উল্টাপাল্টা পোস্টের কারণে, গুজবের কারণে শত শত মানুষ মারা গিয়েছে। আওয়ামী লীগের পুড়িয়ে মারা হয়েছে, কিলিংস করা হয়েছে, ঝুলিয়ে মারা হয়েছে। এরপরে পুলিশ বাহিনীর সদস্যদেরকে পুড়িয়ে, মানে ইভেন প্রেগনেন্ট একজন পুলিশ অফিসার, তাকেও মেরে ফেলা হয়েছে পুড়িয়ে, শত শত হাজার হাজার। সো এগুলি আমরা তো ভুলে যেতে পারবো না। এবং আমার মনে হয় এগুলির জবাব দেওয়ার জন্য আমাদের কোনো রকমের যে ক্ষমতা লাগবে সেটাও কিন্তু না। ক্ষমতা ছাড়াও কিন্তু এগুলির জবাব দেওয়া যায় যদি মনে ইচ্ছা থাকে। আমার মনে হয় সবারই, আমাদের না খালি সবারই সেই ইচ্ছাটা আছে এগুলির জবাব দেওয়ার। এবং সেই ইচ্ছা কখন না কখন পূরণ করে ফেলে কেউ, ইউ নেভার নাও। কোন দিক থেকে কে কোন দিকে কি করে দেয়, মানুষের বদদোয়া খুব ডেঞ্জারাস জিনিস। আল্লাহর গজব যে কোন দিকে পড়বে এটা কেউ বলতে পারে না। তো যাই হোক, আগামী কয়েকদিনের এন্টারটেইনমেন্টগুলি দেখবেন, এক একজন এক দিকে বিপ্লবের ডাক দিবে, তো আরেকজন প্যান ভিজিয়ে ফেলবে, অন্যদিকে দেখবেন যে ফ্লাইট করে পালা যাচ্ছে, কেউ দেখবেন যে কান্নাকাটি শুরু করেছে। এগুলি যেখানেই দেখবেন নোট করে রাখবেন, একটু হাসবেন, কাঁদবেন, নর্তন কুর্দন করবেন, একটু এন্টারটেইন হবেন, অ্যান্ড এন্ড অফ দ্য ডে মেইন রেজাল্টের জন্য ওয়েট করবেন, বিকজ you never know when it's gonna happen. Maybe we know. Have a good one.